তোদের চোখ দিয়ে গিলতে আমার হেভি লাগে। কি সেক্সি দেখতে তুই ইলমা। আর থুতু ছিটিয়ে কি বোঝাতে চাস? তুই খুব সতীস্ত্রী। আচ্ছা বলতো, বিয়ের আগে কিভাবে তুই আমার সাথে রাত কাটালি? ইস, সেদিনের কথা ভাবলেই আমার তোর মাঝে আবার হারিয়ে যেতে ইচ্ছে করে। আয় না একটু কাছে আয়, আমি একটু তোর মাঝে আবার ডুব দেই। তুমি এতটা নোংরা, আমি আগে জালে কখনোই তোমার জালে পা দিতাম না। ছি, তুমি এতটা খারাপ। আচ্ছা, তুমি সত্যি ভোরকে ভালোবাসো তো? কেন, তোর কি সন্দেহ হয়? সন্দেহ না, আমি পুরোপুরি বিশ্বাস নিয়ে বলতে পারি তুমি ভোরকে কখনোই ভালোবাসোনি। কথাটা শুনেই আফিম ঘর কাঁপিয়ে হাসতে রইল, যে হাসি শয়তানের হাসির থেকেও খারাপ। ইলমা মুখটা ফিরিয়ে নিতেই আফিম ইলমার মুখ নিচের দিকে ফিরিয়ে নিল আর বলল, আমার বাবা 3টা ধর্ষণ করেছে, একটা আমার জন্মের আগে, একটা আমার জন্মের পর, আর একটা আমার সামনে। তার রক্ত আমার শরীরে, বুঝতে পারছিস তাহলে আমি কি? তুই জানোয়ার। ঠিক তাই, বুঝতে পেরেছিস। আচ্ছা তুই এত ভালো আমাকে কি করে বুঝিস? এতটা আমার মাও তো আমাকে বুঝতে পারে না। বাপ বাপকেও ছাড়ে না। তুই কি করে ভাবলি তুই আর তোর বাপ বেঁচে যাবি? ভোর ফিরবে তোদের সব কয়টার হাড় মাংস আলাদা করার জন্য। তুই না খুব ভালো জোকস বলতে পারিস। ভাবছি তোকে কোনো জোকস কম্পিটিশনে নাম দিয়ে দিব, ভালো হবে তাই না বল? কোন দুঃখে যে আমার ফুপি তোর বাবাকে বিয়ে করতে গেল। আরে তোর ফুপিও তো আমাদের পার্টনার, তার গায়ে তোদের রক্ত বইলো, কথা কিন্তু আমাদের হয়েই বলে। কথাটা বলেই ইলমার গাল টিপে ধরল। তোর মতো জানোয়ারদের না হয়ে হরিণের মতো জীবন শেষ করা অনেক ভালো। আরে তাই নাকি? তাহলে কর না, কর না জীবন শেষ, একটু দেখি কেমন জীবন শেষ করতে পারিস। আবারও ঘর কাঁপিয়ে হাসতে রইল আফিম, আর ইলমা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। আকাশ থেকে খসে পড়ছে চাঁদের আলো, ধরণীর বুকে ছড়িয়ে রয়েছে কুয়াশা। টিপটাপ শিশিরের বিন্দু জানিয়ে দিচ্ছে এখনো শীত বিদায় নেয়নি। দক্ষিণা খোলা জানালা থেকে চাঁদের আলোয় আলোকিত করেছে ঘরের প্রতিটা কোণ। সেই আলোয় অপূর্ব লাগছে ভোরকে ধূসরের কাছে। তখন ভোরের নাক থেকে রক্ত পড়া দেখেই ধূসরের হৃৎপিণ্ড চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বাড়ির প্রতিটা মানুষ ভোরের এমন অবস্থা দেখে খুব ভয় পেল। বুঝি আর শেষ রক্ষা হলো না। মেঘ অতি দ্রুত ডাক্তার ডেকে আনে। ডাক্তার জানায় অতিরিক্ত মানসিক চাপের জন্য প্রেশার হাই হয়ে গেছে, যার ফলে অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ হারিয়ে নাক বেয়ে পড়েছে। প্রেশার লো হওয়ার পরই ডাক্তার তার চেম্বারে ফিরে গেছে। ইনজেকশন আর কিছু ঔষধ দিয়ে গেছেন। তারপর কেটে যায় অনেক সময়। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরণীর বুকে। আর এখন ধরণীর বুকে গভীর রাত। সেই থেকে এখনো অবধি ধূসর ভোরের হাত আঁকড়ে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলেই হারিয়ে যাবে। অনেক করেও আন্তা বেগম ধূসরকে সরাতে পারেনি। সে অনেকবার বলেছিল সে থাকুক, কিন্তু ধূসর ভোরের দায়িত্ব কাউকে নিতে রাজি নয়। এই অচেনা অজানা মেয়েটার জন্য তার কত কষ্ট হচ্ছে আজ। আর সেদিন কত ঝামেলা হলো মেয়েটিকে নিয়ে, ভাবা যায়। সেদিনের কথা মনে পড়তেই ধূসরের খুব আফসোস হলো। ইস, সেদিন অতটা রিয়্যাক্ট না করলেও হতো। কেন যে সব না বুঝেই এমন পাগলামিটা করেছিল। হঠাৎ ভোর নড়ে উঠতেই ধূসরের ভাবনায় বিচ্ছেদ পড়ল। ভোর ঘুমের মাঝেই কিছু একটা খুঁজছে। বারবার তার হাত কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে, কিন্তু সেটা ভোর পাচ্ছে না। ঘুমের মাঝেই তার কপালটা একটু উঁচু হয়ে গেল। ধূসর সেটা দেখে মনে মনেই হাসল। ঘুমের মাঝেও কিভাবে নিজের উপর নিজে বিরক্ত ভোর। সত্যিই মেয়ে মানুষকে বোঝা আর আকাশের তারা গোনা এক। কিন্তু ধূসর বুঝতে পারল না ভোর আসলে কি খুঁজছে। তখন ভোর ঘুমের মাঝেই বলল, মা, তুমি আবার তোমার হাত সরিয়ে নিয়েছো। আমি কিন্তু আর ঘুমাবো না, ভাতও খাবো না। যাও, রাগ করেছি। দাও তোমার হাতটা। কি হলো, দাও। ধূসর তাড়াতাড়ি নিচের হাতটা ভোরের মাথার নিচে দিল। ধূসরের হাতটা খুব যত্ন করেই নিচের মাথার নিচে নিয়ে ভোর তলিয়ে গেল গভীর ঘুমে। এতক্ষণ ধূসর পাশে বসে থাকলেও এখন আর তার বসে থাকা সম্ভব হচ্ছে না। কিন্তু কারো অজান্তে তার দুর্বলতার সুযোগ নেওয়াটা কি ঠিক হবে? সে নিজেই তো সেদিন কত বড় বড় কথা বলল। আর আজ যদি ধূসরকে ভোর ওর এতটা কাছাকাছি দেখে কি ভাববে? না না, এমনটা করা ঠিক হবে না।
কিন্তু সে হাতটাও সরাতে পারবে না, তাহলে ভোরের ঘুম ভেঙে যাবে। ধূসর এক প্রকার দোটানায় পড়ে গেল। তবুও সব দোটানা দূরে সরিয়ে ভোরের পাশে শুয়ে পড়ল। ধূসর শুয়ে পড়তেই ভোর ধূসরকে আরো আঁকড়ে ধরল। ধূসরের শরীরের উষ্ণতা পেয়ে আরো লেপ্টে জড়িয়ে ধরল ভোর। ধূসরের হৃৎপিণ্ডটা তখনই দ্রুত গতিতে ধুকপুক করতে রইল। হয়তো কখনো কোনো নারীর সংস্পর্শ আসা হয়নি বলে নিজের সহধর্মিণীর কাছে আসাই এমনটা হচ্ছে। হঠাৎ করেই শাসিয়ে রাখা মনটা বলে উঠল, তুইও জড়িয়ে নিজের বুকের মাঝে নিয়ে নে। আদর করে তোর ঠোঁটের প্রথম ছোঁয়াটা ছুঁয়েই দে। তোর সিগারেট পোড়া ঠোঁটজোড়া দিয়ে চাঁদের কপালে একটা ছোট্ট ভালোবাসার টিপ পরিয়ে দে। ভয় নেই, সে তোরই। আরে এতে কোনো পাপ নেই, এটা হালাল ভালোবাসার ছোঁয়া। এই ভালোবাসায় রহমত আছে, পাপ নেই। তোর ভালোবাসার প্রথম ছোঁয়াটা না হয় সে নাই জানলো, সাক্ষী হয়ে না হয় ওই চাঁদ তারা আর রাত জাগা কিছু পাখি থাকলো, সাথে আমিও আছি। তোর মন এত কি ভাবছিস? এমনই দ্বিধাদ্বন্দ্বের মাঝে সত্যিই ধূসর টুপ করে ভোরের কপালে একটি ভালোবাসার টিপ পরিয়ে দিল। আর তখনই ভোরের ঠোঁটচোরা হেসে উঠল, কিন্তু সেই হাসি রাতের আধারেই মিলিয়ে গেল। বদলায় সময়, বদলে যায় দিন, পাল্টে যায় মানুষ, পাল্টে যায় ঋতু। জীবন থেকে যা চলে যায় তা কোনো দিনও ফিরে আসে না। যে দিনটি চলে যায় তাও ফিরে আসে না, কিন্তু ঘড়ির কাঁটা ফিরে আসে ঠিক তার পুরাতন সময়, কিন্তু নতুন রূপে, নতুন দিনে, নতুন কোনো স্বপ্নে। তুমি যদি বদলে যেতে পারো, আমি কেন নয়? তুমি যদি ভুলে থাকতে পারো, আমি কেন নয়? তুমিও মানুষ, আমিও মানুষ, তাহলে আমার বেলায় কেন ভিন্নতা? কারণ তুমি বেঈমান, আমি ভালোবাসার কাঙাল। এটাই তোমার আর আমার পার্থক্য। কথাগুলো বলেই সামনে দাঁড়িয়ে থাকা নিচের ভাই বোনের দিকে তাকালো ধূসর। আর সবাই বাহ বাহ বলে হাততালি দিচ্ছে। দরজার কোণে দাঁড়িয়ে কথাগুলো ভোর শুনছিল। মানুষটা যে তার উদ্দেশ্যে কথাগুলো বলেছে তা ভোর ভালোই বুঝতে পারছে, কিন্তু অনেক সময় চেয়েও তো কিছু করা সম্ভব নয়। সেদিন ধূসরের বুকে মাথা গুজে কাঁদতে কাঁদতে সে কখন সেন্স হারিয়েছে সে বুঝতে পারেনি। তারপর যখন সে চোখ খুলেছে তখন সে আন্তা বেগমের কোলের পাঁচে নিজেকে পেয়েছে। তিনি কত সুন্দর করে ভোরকে আগলে রেখেছিল। তারপর কেটে গেছে পুরো একটা দিন। এখন সে অনেকটা স্বাভাবিক, আর তাকে স্বাভাবিক করতে সবার কত পরিশ্রম। সত্যিই আল্লাহ কিছু কেড়ে নিলে তার হাজার গুণ ফিরিয়ে দেয়। এবার তাকে প্রতিশোধ নিতে হবে, কঠিন প্রতিশোধ। তার সাথে হওয়া, তার বাবা মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ, নিজের ভালোবাসাকে নিজের করতে না পারার প্রতিশোধ, সব কিছুর হিসেব। তাই তাকে যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে শহরে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকে কতটা ভালোবাসে ভাবলেই ভোরের চোখে মুখে খুশি উপচে পড়ে। কিন্তু সে চাইলেই সেই খুশিগুলো ওই দাঁড়িয়ে থাকা মানুষগুলোর সামনে দেখাতে পারে না। সবাই তো ধরেই নিয়েছে ভোর এই রাগী চেহারা থেকে কখনোই বেরোতে পারবে না, কিন্তু সে নিজেকে সবার মাঝে উপস্থাপন করতে চেয়েও পারে না। কিন্তু ওই যে চেয়েও সব করা সম্ভব নয়। তবুও অবাধ্য মনটাকে শাসিয়ে দরজার কোণ থেকে সরে ঘরের ভিতরে প্রবেশ করল ভোর। তখনই তার ধূসরের দিকে নজর পড়ল। এতক্ষণ ধূসরের মুখ ছাড়া ভোর কিছু দেখেনি, তাই ধূসর যে লুঙ্গি আর একটি গেঞ্জি পরে আছে তা দেখতে পায়নি। কিন্তু এখন এমনটা দেখে ভোরের খুব লজ্জা লাগছে। ইস, লোকটাকে কেমন দেখাচ্ছে! শহরে মানুষ হয়েও কেমন করে গ্রামের পোশাক পরে কি করে নিজেকে সাজিয়েছে ভাবতেই কেমন করে উঠল মনটা। ভোরের এই আকাশ পাতাল ভাবনাকে দূরে সরিয়ে দিয়ে ধূসর বলল, ওভাবে কি দেখছেন? আগে কখনো আমায় দেখেননি নাকি আমি অনেক সুন্দর হয়ে গেছি? সবাই ধূসরের কথা শুনে হেসে দিল। ভোর ধূসরের কথায় থতমত খেয়ে গেল। কিভাবে তাকে লোকটা লজ্জা দিল সবার সামনেই। আসলে লোকটা ভারী বাজে। তাই সে বলল, আপনার না, আমি দেখছি আপনাকে কেমন জোকার জোকার লাগছে। একটু আগের হাসির রোলটা আরো দ্বিগুণ বেড়ে গেল। এবার ধূসরও খুব লজ্জা পেল। অন্যকে লজ্জা দেওয়া এবার বোঝো কেমন ঠেলা। ধূসরের লজ্জা পাওয়া দেখে ভোর মুচকি হেসে দিল। তাকে লজ্জা দেওয়া বেশ হয়েছে। এই চলো সবাই, আজ একটা খেলা হয়ে যাক। কি খেলা? কোনো রকম চিটিংবাজ খেলা খেলবো না। আরে আগে পুরো কথাটা তো শোনো সবাই। আচ্ছা বলো কি খেলা? সবাইকে একটা চিরকুট দেওয়া হবে। সেই চিরকুটে যা লেখা থাকবে তাকে তাই করতে হবে। আর হ্যাঁ, কোনো রকম পাল্টি খাওয়া যাবে না। তাই যারা খেলতে ইচ্ছুক নয় তারা আগে থেকেই বলে দাও।
সবাই মেঘের কথা শুনে রাজি হয়ে গেল। ভোর, ধূসরও রাজি হলো। তারপর মেঘ এক দৌড়ে তার ঘর থেকে এক বাক্স চিরকুট নিয়ে এলো। একে একে সবার হাতে চিরকুট তুলে দিয়ে নিচে একটা তুলে নিল। তারপর সবার চিরকুটে কি লেখা আছে জানতে চাইলো। আমাকে একজনকে একটা থাপ্পড় দিতে হবে। আমার মনের মানুষকে তার নাম বলতে হবে। আমাকে ভাবি আর ভাইয়ার ওপর নজর রাখতে হবে। ভাইয়া দেখো তো তোমার কি এসেছে। ধূসর চিরকুট খুলতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাকে কিনা এখন লুঙ্গি কাছে দিতে হবে। ইস, কি বিচ্ছিরি ব্যাপার। না, সে পারবে না। তাই সে বলে উঠল, আমি পারবো না। তোরা এটা ইচ্ছে করে করেছিস তাই না? আমি বুঝতে পারছি কিছুতেই সম্ভব না। আমি কিছুতেই লুঙ্গি দুকাচাটি দিব না। যার এই লুঙ্গির কাছে দেওয়া বোঝেননি তাদের বলছি, আমাদের বাবা ভাইরা দেখবেন যখন গাছে বা কোনো শক্ত কাজ করেন তখন তারা লুঙ্গি কিন্তু কেমন করে যেন পেঁচিয়ে তাদের পিছনে গোছেন। বিষয়টা আমি বুঝিয়ে বলতে পারছি না, তাই সরি। সবাই সবার মতো করে বুঝে নিন। আরে ভাইয়া, ভাবি চিরকুটে কি আসছে সেটা তো দেখো। আচ্ছা। না, ও ভাবি চিরকুট খোলো। মেঘ ভাইয়া, যদি কোনো উল্টাপাল্টা কিছু থাকে আমি কিন্তু খেলবো না। আরে ভাবি, আমি কি অতটা খারাপ নাকি? আগে খুলেই দেখো। ভোর চিরকুট খুলতেই দেখলো সেখানে খুব সুন্দর করে লেখা, ভাইয়া যদি তার চিরকুটে পাওয়া কাজটা করে তাহলে ভাইয়া যা বলবে ভাবিকে তাই করতে হবে। চিরকুটটা ছিটকে ফেলে দিয়ে ভোর বলল, খুব বাজে একটা ব্যাপার, এটা একদমই হবে না, আমি এটা পারবো না। ভোরের এমন ছেলে মানুষই দেখে ভোরের ফেলে দেওয়া চিরকুটটা ধূসর তুলে নিল। চিরকুটটা পড়ে তার মস্তিষ্ক বলল, ধূসর এই তো সুযোগ, লাগাও কাছে। আর ওদিকে নিজেদের চিরকুটের কথা ভুলে সবাই ভোর আর ধূসরের চিরকুট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ধূসর রাজি হয়ে গেল, কিন্তু ভোর কিছুতেই রাজি হচ্ছে না। ধূসর যে ফাজিল, তাতে যা খুশি তাই করতে পারে, তাই সে কিছুতেই রাজি না এই খেলায়। অনেক চেষ্টা করার পর ভোর রাজি হলো, তাও একটা শর্ত দিয়ে। আর শর্তটা হলো ধূসরকে আগে বলতে হবে সে কি করতে বলবে ভোরকে। সবাই রাজিও হলো। তারপর সবাই ধূসরের দিকে তাকালো। ধূসর বলল, আমি যদি লুঙ্গি কাঁচা দিয়ে দেখাতে পারি তো ভোর আপনি আমায় এমন কিছু খাওয়াবেন যা আমি আপনার থেকে কখনোই খাইনি। আর এটা কোনো রান্না করা খাবার নয়, এমন কিছু যা আমি কল্পনাতেও দেখিনি। সবাই হইচই শুরু করে দিল ধূসরের কথা শুনে। একটা হুল্লোড় পরিস্থিতি তৈরি হলো। ভোর ধূসরের কথার মানে বুঝে চোখ মোটা করে তাকালো। আর ধূসর সেটা উপেক্ষা করে বলল, তো বলুন রাজি। কখনো না। আপনি জেনে শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছেন যে আমি কখনোই পারবো না। তাহলে আর কি করার, আমিও তাহলে লুঙ্গি কাঁচা দিব না। ধূসরের কথা শুনে সবাই ভোরকে চেপে ধরল। বেচারি ভোর তো নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা। অবশেষে সে বলল ঠিক আছে, সে রাজি, কিন্তু তাকে 10 মিনিটের জন্য তার ঘরে যেতে দিতে হবে। সে 10 মিনিট ভাববে। যথারীতি তাকে সময় দেওয়া হলো। ভোর চলে যেতেই মেঘ বলল, কি ভাই, কেমন দিলাম? দারুণ দিয়েছিস। দেখতে হবে না ভাইটা কার। এবার দেখবো ভোর সাহেবা কি করে নিজেকে গুটিয়ে রাখেন আমার থেকে। ভাইয়া, আমরা যা ভাবছি ভাবি সত্যিই তোমাকে কিস করবে তো? আরে না করে কই যাবে আপু? ওই বৃষ্টি, তুই ছোটদের মতো থাকবি। এত কথা কিসের তোর? আর তুই এখন যা, তোকে দিয়ে কাজ নেই। ইস, তোমরা সামনাসামনি সিনেমা দেখবে, তাও সত্যি সিনেমা, আর আমি কিনা বাদ? হবে না, কিছুতেই হবে না। এই যে আমি বসলাম, দেখি কে আমার এখান থেকে সরায়। তুই বড্ড পেকেছিস, তোকে বড় কাকিকে দিয়ে মার খাওয়াতে হবে। সে তোমরা যাই করো, সিনেমাটা দেখার পরই করো। রূপা বাদ দে, আগে ভাবি আসুক, দেখি চিনতে বুদ্ধি নিয়ে আসে। দেখি। তোদের কি মনে হয় তোদের ভাবি আসবে? আরে ভাইয়া না এসে কই যাবে? সে জানে তিনি না এলে আমরা তাকে চেনে হিচড়ে নিয়ে আসবো। আমাকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে হবে না, আমি এসেছি। আপনার ভাইয়াকে বলুন লুঙ্গি কাছা টাইট করে দিতে। ওকে, সবাই তৈরি? হ্যাঁ, তৈরি। তারপর অনেক কষ্টে নিচে লুঙ্গি ধূসর কাছা দিল। যখন ধূসরের হাঁটুর উপর চলে এলো কাছা, ভোর চোখ বন্ধ করে নিল।
ইস, এরা কি খেলার প্রয়োজন করলো? এটাকেও কেউ খেলা বলে? জোর করে খেলাগুলো চাপিয়ে দেওয়া। অবশেষে অনেক কষ্টে নিজের লুঙ্গির কাছা টাইট করে দিতে সক্ষম হলো ধূসর। তো এবার ভোরের পালা। ধূসর লুঙ্গি ছেড়ে খুব আয়েশ করে একটি চেয়ারে বসলো, আর সবাই অধীর আগ্রহ নিয়ে চেয়ে রইল ভোরের দিকে। দেখা যাক তারা যা ভেবেছে ভোর সেটা করে কিনা। ভোর উপায় না পেয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে রইল ধূসরের দিকে, আর ধূসর চোখ বুঝেই ভোরের আগমনের অনুভূতি অনুভব করতে রইল। ভোর যেতে যেতে একদম ধূসরের কাছাকাছি চলে এলো। সবাই খুব কৌতূহলে তাকিয়ে রইল। ধীরে ধীরে ভোর ধূসরের পুরোপুরি কাছে চলে এলো। ধূসরের মনে মনে তো চকোলেটের হাজারটা লাড্ডু ফুটতে রইল। সে গাল খুলে যেই আপন মনে হেসে দিল, অমনি ভোর তার মুখের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়েই বলল, নিন, আমার কথা আমি রেখেছি। আমার বিশ্বাস কোনো রমণী আপনাই এই জিনিসটা খাওয়ায়নি। এটা রান্না করাও যায় না, আর এটা আপনি প্রথম খাচ্ছেন। সবার আশায় পানি ঠেলে দিল ভোর। তা দেখে সবাই জোরে একটা ফাঁকা নিঃশ্বাস নিল। আর বেচারা ধূসর মুখ নাড়তে পারছে না, কিন্তু তার মুখে কি দিল তা বুঝতে পারল না। তাকে যে এত বড় ছ্যাঁকা দেওয়া হলো, সে সেটা মেনে নিতেই পারল না। অতি দুঃখে তার এখন ইচ্ছে করছে এখনই লুঙ্গি খুলে ফেলতে। সবাই নিজেদের আশায় পানি পড়তে দেখে মুখটা বাংলার পাঁচের মতো করে রইল। কোনো রকম নিজেদের সামলে বলল, কি এমন খাওয়ালে ভাইয়াকে, যা ভাইয়া আগে কখনো খায়নি? আর কি জিনিস যা কোনো রমণী ভাইয়াকে খাওয়ায়নি? কাঁঠালের মুচড়ে ভর্তা, খুব টেস্ট। চাইলে তোমরাও চেকে দেখতে পারো। আমার বিশ্বাস এটা তোমার ভাইয়া কেন তোমরাও কখনো খাওনি। নানা ভাইয়ের গাছে নতুন কাঁঠালের মুচড়ে বানিয়েছি, সেটাই আন্টি ভর্তা করেছিল সবার জন্য। অবশ্য আমি আন্টিকে বলেছিলাম এটা তৈরি করতে আমি খাবো, তাই আন্টি বলল তোমরাও কখনো এটা খাওনি, তাই আমি খাইয়ে দিলাম। কি খুশি তো সবাই? সবাই তখন ফাটা বেলুনের মতো চুপসে গিয়ে বলল, হাই আল্লাহ, ভাবলাম কি আর হলো কি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এক লাইনের এই রবীন্দ্রনাথের সঙ্গতি গিয়ে পরের লাইন আর খুঁজে পেল না ধূসর। তার পরের লাইনটা যে কি তা সে আকাশ পাতাল ভেবেও বের করতে পারল না। নিজের উপর এখন সে খুব বিরক্ত। এত সুন্দর মুহূর্তে গানটা কিনা তার মনে আসছে না। ইস, পাশে সুন্দরী রমণী, যে কিনা আয়নার সামনে বসে নিজের চুল ঠিক করছে। বাহিরে তুমুল বৃষ্টি। এমন মুহূর্তে একটা গান মনে পড়ল, তাও এক লাইনের। ইচ্ছে তো করছে এখন মনকে ধরে দু চারটে কাটটা দিতে, কিন্তু ওটা তো এমন জায়গায় থাকে চাইলেও ছোঁয়া যায় না। এসব চিন্তা করতে করতে জানালার কাছ থেকে সরে ভোরের পাশাপাশি এসে দাঁড়ালো। তখন ভোর মাত্র চুলের বেনি ঠিক করে মুখে কিছু একটা লাগিয়েছে। তখনই ধূসর বলল, ওই চোখে কাজল না দিলে ভালো লাগছে না। কি বললাম চোখে একটু কাজল দিন। আমি চোখে কাজল দিই না, কেন? অ্যালার্জি আছে। সত্যি? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, আপনি নিশ্চয়ই মিথ্যা বলছেন। যদিও বলেও থাকি, তাহলে কি করবেন? সত্যি এটাই, আবার চোখে কাজল দেয়া পছন্দ নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন বৃষ্টিতে ভিজি। অসম্ভব, আপনি কি পাগল হয়েছেন নাকি? এখন বৃষ্টিতে ভিজবো? এখানে পাগলের কি আছে? নেই মানে? এই শীতে বৃষ্টিতে ভিজবো? আমি তো বৃষ্টির দিনেও বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না, আর আপনি কিনা এই শীতের বিকেলে বৃষ্টিতে ভিজতে বলছেন? আপনি সত্যি পাগল হয়েছেন। সামান্য বৃষ্টিতেই তো ভিজতে বলেছি, সাগরে তো ডুবতে বলিনি। এখানে পাগলের কি করলাম? করেননি মানে? এই বলছেন কাজল দিতে চোখে, এখন আবার বলছেন বৃষ্টিতে ভিজতে। তাহলে লোক আপনায় পাগল বলবে না তো কি বলবে? আপনি চোখে কাজল দেওয়া অপছন্দ করেন, বৃষ্টিও অপছন্দ করেন, তাহলে আপনি পছন্দ করেনটা কি? কিছু না। হাই আল্লাহ, কার সাথে তুমি আমার ভাগ্য লিখলে? আই কি বললেন? কিছু না, আপনি থাকেন, আমি গেলাম। নিজের প্রেমগুলো জমিয়ে রেখেছিলাম বউয়ের জন্য, এখন দেখি বউ আমার আনরোমান্টিক। কলেজ লাইফে যে রোমান্টিকের জন্য খেতাব পেলাম, তা দিয়ে আর কি হবে? বউ তো আমার আনরোমান্টিক। কষ্টে দুঃখে ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাই। হঠাৎ ধূসরের ফোন বাজতেই ধূসর তা কানে তুলে নিল। হ্যাঁ বাবা বলো। এখনই ভোরকে তৈরি হতে বলো, আমরা এখনই শহরের দিকে রওনা হব। এখন এই বৃষ্টিতে? বৃষ্টি থামলে আমরা রওনা হব, তাই যা বলছি তাই করো।
সমস্যা হয়েছে, এখন ভোরকে নিয়ে না ফিরলে পরে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, ভোরকে কিছু বলার দরকার নেই, শুধু বলবে অফিসে অনেক কাজ আর কিছু সমস্যা হয়েছে যার জন্য এখনই আমাদের শহরে ফিরতে হবে। কি হয়েছে বাবা, আমায় বলো। দারোয়ান ফোন করেছিল, আফিম বাড়িতে এসে অনেক ঝামেলা করছে। ভোর কোথায় সেটা দারোয়ানের কাছে জানতে চেয়েছে। দারোয়ান না বলায় ওকে মেরেছে, আর তখন থেকে বাড়ির সদর দরজায় বসে আছে। অনেক চেষ্টা করেও নাকি সরানো যায়নি, আর সে নাকি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে। দারোয়ান উপায় না পেয়ে আমাকে ফোন করেছে। যতটুকু বুঝলাম, ভোরকে না দেখা অবধি আফিম শান্ত হবে না। আর এই মুহূর্তে গ্রামের বাড়ির খবরও ওই পরিবারের কাউকে দেওয়া যাবে না। তাই যত দ্রুত সম্ভব আমাদের ফিরতে হবে। বাড়ির সবাই তৈরি হচ্ছে, শুধু ভোর আর আমি, তুমি বাকি। তো এই বৃষ্টিও কমে গেছে, চলে আসো।